ছেলেবেলা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতাম। রাতে ভূতের গল্প শোনার আনন্দটাই ছিল আলাদা। দাদির কাছে শুয়ে শুয়ে আমরা অনেক রাত অবধি নানা গল্প শুনেছি। সেগুলো তখন আর গল্প থাকতো না, আমাদের সব সত্যি মনে হতো। দাদি তখন আমাদের দুবেলা পড়াতেন। পড়া হয়ে গেলে রাত অবধি আমরা বেশ কয়েকজন দাদির কাছে থাকতাম। আমাদের কয়েকটা বাড়ির অভিভাবক সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতেন যে আমরা ওখানে খুব ভালো আছি। মাঝখানে দাদি বারান্দায় শুতেন, দুপাশে একদিকে মেয়েরা আরেকদিকে ছেলেরা। খনার বচন, রাজা রানীর গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রূপকথা, সঙ্গে অবশ্যই থাকত ভূতের গল্প। তখন আমরা সব আরো কাছাকাছি হয়ে বসতাম। দাদি গল্প শুরু করার আগে বলতেন, তোরা ভয় পাবি না তো? তাহলে বলি শোন। 2 যুগ আগের কথা, বিলাসপুরের রাজকুমার বিকালের দিকে ঘোড়ায় চড়ে 3 ক্রোশ দূরে অবস্থিত তার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। রাতের বেলায় একা একা ওই নির্জন পথ দিয়ে যাওয়া নিরাপদ নয়। আজ যাস না বাবা, কাল সকালে যাস। কেন মা, কি আছে ওই রাস্তায় যে রাতের বেলায় যাওয়া যাবে না? শুনেছি মাথাভাঙ্গা নামের ওই জায়গাটায় রাস্তার পাশের বড় গাছটার ওখানে ভূতের ভয় আছে। কিঙ্কিনি নামের সাদা শাড়ি পরা এক ভয়ানক দেখতে পেতনি গাছটার আশেপাশেই ঘুরে বেড়ায়। তার ভয়ে আজ পর্যন্ত অনেকেরই প্রাণ গিয়েছে। নির্জন রাতে কাউকে একা দেখলে পেতনিটা তাকে ভয় দেখিয়ে মেরে ফেলে। এই কথা, এই সামান্য কারণে তুমি চিন্তা করছো? তোমার ছেলে তোমায় কথা দিচ্ছে, আজ তোমার ভয়ের কারণ ওই কিঙ্কিনি পেতনিটাকে বধ করেই বাড়ি ফিরে আসবো। তুমি একদম চিন্তা করো না। মাথাভাঙায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। রাজকুমার ঘোড়া থেকে নেমে গাছের নিচে আগুন জ্বালিয়ে তার পাশে বসলো আর কিঙ্কিনির অপেক্ষা করতে লাগলো। চারিদিকে শুধু ঝিঝি পোকা আর মাঝে মাঝে ব্যাঙ ডেকেই চলেছে। জঙ্গলের দিক থেকে এক ঝাঁক বাদুড় হঠাৎ কিচির মিচির করতে করতে উড়ে গেল। আকাশে এক ফালি চাঁদ, দেখে মনে হচ্ছে চান্দু দানব। বলা নেই কওয়া নেই, হঠাৎ রাজকুমারের জ্বালানো আগুন নিভে গেল। মনে হলো কেউ ফু দিয়ে নিভিয়ে দিল। কোথাও কোনো হাওয়া তো নাই, তাহলে শুকনো কাঠের জ্বালানো আগুন নিভল কিভাবে? রাজকুমার কোনো উত্তর খুঁজে না পেয়ে আগুন আবার ধরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সে আর আগুন ধরাতে পারল না। পেছনে দিক থেকে আসা অজানা অচেনা শব্দ শুনে পেছনে তাকালো সে। তার ঘোড়াকে ছাড়া আর কিছুই দেখতে পেল না। সামনের দিকে মাথা ঘোরাতেই রাজকুমারের চক্ষু চড়ক গাছ। লাল পাড়ের সাদা শাড়ি পরে কেউ তার দিকে আসছে, কিন্তু গায়ের মাংস কোথায়? এত নীল রঙের কোনো কঙ্কাল তার দিকে হেঁটে আসছে। চোখ দুটি কি ভয়ঙ্কর দেখতে! রাজকুমারের তখন বুঝতে আর বাকি রইল না, তার মা তাকে এই কিঙ্কিনি পেতনির কথাই বলেছিল। এখনো পর্যন্ত সাহসের কিছুই দেখিসনি, সামান্য আগুন জ্বালিয়েছি তাইতেই এই দশা। জানিস না আমাদের আগুন দেখলে অসহ্য লাগে। আগুন লাগানোর জন্য তোকে আজ এক্ষুনি মেরে ফেলবো আমি। তুই আমাকে কি মারবি? মাকে কথা দিয়ে এসেছি, তোকে বধ করেই তবে বাড়ি ফিরবো। এই বলেই রাজকুমার আগুন ধরানোর জন্য রাখা কেরোসিনের ডিব্বাটা কিঙ্কিনির দিকে ছুঁড়ে তাতে আগুন ধরিয়ে দিল। তাতে পেতনিটার সারা গায়ে আগুন লেগে গেল। কিঙ্কিনি কিছুক্ষণের মধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে গেল। কিঙ্কিনিকে বধ করে রাজকুমার সেই রাতে বাড়িতে ফিরে এলো আর আমার গল্পও এখানে শেষ হলো। আজ ফুলপুকুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত, কারণ আজ মিতালির বিয়ে।
মিতালি সহজ সরল সাদাসিধে প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে। ছোটবেলায় মিতালির মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটবেলা থেকেই সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে। মিতালির এই রকম স্বভাবের জন্য গ্রামের সকল লোকজন ওকে খুব ভালোবাসতো, যার ফলস্বরূপ আজ মিতালির বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজস্ব সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে। সন্ধে থেকেই মিতালি বউ সেজে বসে আছে, কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। তবে নামটা শুনেছিল ব্রাত্য। মিতালি একা একা বসে এই সব কথা ভাবছিল। ঠিক এমন সময় একজন এসে বলল যে বর এসে গেছে। বর এসেছে শুনতেই মিতালির মনে একটা ভয় কাজ করতে লাগলো। মিতালির সব বন্ধুরা মিলে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল। প্রায় রাত 9টা নাগাদ মিতালির বিয়ে সম্পন্ন হলো। ফুলসজ্জার রাতে মিতালি বসে বসে ভাবছিল, আমার বর নিশ্চয়ই এতটাও দেখতে খারাপ নয়, দেখতে শুনতে বেশ ভালোই হবে। এদিকে ব্রাত্য মনে মনে চিন্তা করছিল তার একটি অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিভাবে কি বলবে ভেবে পাচ্ছিল না। যাই হোক, একটু ইতস্তত বোধ করে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো রুমের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হলো কেউ যেন ঘষে ঘষে কিছু একটা কাটছে। একে তো গ্রামীণ এলাকা, জন্তু জানোয়ার এর ভয়। মিতালি ঠিক আছে তো? তখন ঘড়িতে রাত 1টা বাজে। ব্রাত্য রীতিমতো একটু ভয় পেয়ে গেল। এখন সে আবার দরজায় কান দিয়ে শব্দটা আবার শোনার চেষ্টা করলো, কিন্তু সেই শব্দটা আর শুনতে পেল না। সে কি করবে বুঝতে না পেরে দরজায় টোকা দিল। মিতালি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই ব্রাত্য মিতালিকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো? মিতালি একটু লাজুক স্বরে বলল, আমি ঠিক আছি। ব্রাত্য ঘরের ভেতর দেখলো সব ঠিকঠাক। ব্রাত্য এটাকে তার নিজের মনের ভুল মনে করে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দিল না। এবার ব্রাত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল, আর সে মিতালিকেও ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে মিতালির বিদায় কার্য সম্পন্ন হলো এবং ব্রাত্য মিতালিকে ওর নিজের বাড়িতে নিয়ে এলো। তারপর যতই দিন যেতে লাগলো ততই ব্রাত্য মিতালির প্রেমে পড়ে যেতে লাগলো। মিতালিকে ছাড়া ব্রাত্যর আর কিছু ভালো লাগতো না, যেন কোনো অজানা আকর্ষণ ব্রাত্যকে মিতালির কাছে টেনে নিয়ে যেতে লাগলো। অফিসের কাজে মন বসতো না। ব্রাত্যর সব সময় মিতালির কথাই ভাবতে ইচ্ছা করত। এইভাবে দিন এগোতে লাগলো। একদিন ব্রাত্যকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, সেটা মিতালি দেখেছিল। পরের দিন সকালে ব্রাত্য যখন অফিসে গেল তখন অফিসের গেটের সামনে একটা পুলিশের গাড়িকে দেখতে পেল। ব্রাত্য প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর একটু এগিয়ে গিয়ে অফিসের সামনের প্লেগ্রাউন্ডে অনেকগুলো লোকের জটলা দেখতে পেল। ব্রাত্য সেই ভিড়ের মধ্যে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছে? পুলিশের গাড়ি এখানে কি করছে? আমাদের অফিসের 2 জন স্টাফের লাশ পাওয়া গেছে। বাবা, কি সাংঘাতিক! এটা কিভাবে হলো? আমি জানি না। সকালে ওয়াচম্যান এসে যখন অফিসের গেট খুলছিল তখন এই লাশগুলোকে সে দেখতে পায়। ওই আমাদের সকলকে ফোন করে জানায় পুলিশ এসেছে, প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে। ব্রাত্য সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় থেকে বেরিয়ে লাশগুলোর কাছে গেল। ব্রাত্য দেখল লাশগুলোকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে সনসন করে প্রচন্ড জোরে বাতাস বইছিল। বাইরের সেই প্রচন্ড হওয়ার কারণে লাশের উপর থেকে সাদা কাপড়টা সরে গেল। লাশগুলোকে দেখে ব্রাত্য চমকে গেল। এই লোকগুলো তো ব্রাত্যর চেনা। এই লোকগুলোই তো কালকে ব্রাত্যকে হুমকি দিয়েছিল। ব্রাত্য নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলোকে দেখতে লাগলো। লাশগুলোকে দেখতে দেখতে ব্রাত্যর চোখ একটা জায়গায় আটকে গেল। ব্রাত্য কাছে গিয়ে জিনিসটাকে হাতে তুলে নিয়ে দেখতে লাগলো। জিনিসটা ব্রাত্যর খুব চেনা। আরে, এটা তো মিতালির আংটি। এখানে এলো কিভাবে? এই কথা চিন্তা করতে করতে হঠাৎ ব্রাত্যর মনে পড়ে গেল কালকে যখন এই লোকগুলো আমাকে হুমকি দিচ্ছিল তখন মিতালি দেখেছিল। ব্রাত্যর আর বুঝতে দেরি হলো না যে ওদেরকে কে খুন করেছে। ব্রাত্যকে আজ সকাল সকাল বাড়ি চলে আসতে দেখে মিতালি জিজ্ঞাসা করল, কি ব্যাপার ব্রাত্য, আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে? আমাকে বাড়িতে একা রেখে গিয়ে তোমার নিশ্চয়ই অফিসের কাজে মন লাগছে না। না, তা নয়। কালকে আমাকে যে 2 জন লোক হুমকি দিতে এসেছিল তাদের লাশ আজ অফিসে পাওয়া গেছে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। যতদিন না তদন্ত শেষ হয় ততদিন অফিস সিল থাকবে, তাই চলে এলাম। তোমার কি মনে হয় ওদের কে খুন করতে পারে? আমি কি করে জানবো? আমি কি ওদের খুন করেছি নাকি? আচ্ছা, তোমার হাতের আংটিটা কোথায় গেল?
আজকে সকাল থেকেই আমি আংটিটা খুঁজছি, কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। ব্রাত্য তখন পকেট থেকে আংটিটা বার করে মিতালিকে দিয়ে বলল, সকালে তোমার আংটিটা এখানকার মেঝেতে পড়েছিল, আমি তুলে নিয়ে আমার পকেটে রেখেছিলাম। সকালে তোমাকে আংটিটা দেওয়ার কথা মনে ছিল না, তোমার হাতের আঙুলটা ফাঁকা দেখে আমার মনে পড়ল। ব্রাত্য নিজেই আবার মিতালিকে আংটিটা পরিয়ে দিল। রাত্রি তখন 2টো বাজে। একটা অদ্ভুত আওয়াজে ব্রাত্যর ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে। ব্রাত্য মিতালিকে ডাকার চেষ্টা করল, কিন্তু দেখল মিতালি বিছানায় নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। ব্রাত্য ওয়াশরুমের দরজা খুলে দেখল মিতালি সেখানেও নেই। ব্রাত্য খেয়াল করল সেই অদ্ভুত আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। মিতালিকে ব্রাত্য সারা ঘর খুঁজে ফেলল, কিন্তু কোথাও খুঁজে পেল না। মিতালিকে খুঁজতে খুঁজতে ব্রাত্য ছাদে গিয়ে পৌঁছালো। ছাদে গিয়ে ব্রাত্য যা দেখল তা সে কখনো কল্পনাও করতে পারেনি। মিতালি একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর মিতালিকে একই রকম দেখতে হয়েছে। চোখের কোঠর দুটো যেন ফাঁকা, গালে বড় কাটা দাগ, মাথার মাঝ বরাবর দুভাগে ভাগ করা। মনে হচ্ছে তাকে যেন কেউ খুব নৃশংসভাবে খুন করেছে। মিতালির সারা শরীরে মাটি লেগে রয়েছে, যেন মিতালিকে কেউ মাটির তলায় পুঁতে রেখেছিল। ব্রাত্য আর থাকতে পারল না, সে অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে পড়ে গেল। পরের দিন সকালে যখন ব্রাত্যর জ্ঞান ফিরল, তখন সে দেখল সে বিছানায় শুয়ে আছে, পাশে মিতালি বসে আছে। মিতালিকে দেখে ব্রাত্য এবার ভয় পেতে শুরু করলো। এভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর একদিন রাতে ব্রাত্য সাহস করে মিতালিকে জিজ্ঞাসা করল, তুমি কে? কি চাও তুমি? মিতালি কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল, আমি মিতালি, আমি আজ থেকে প্রায় 6 মাস আগে মারা গেছি। মরে গেছি বলাটা ভুল হবে, আমাকে খুন করা হয়েছে। আমাকে আমার নিজের কাকা কাকিমা খুন করেছে। ওরাই সামান্য সম্পত্তির লোভে আমার মা বাবাকে খুন করেছিল, আর যখন আমি সেটা জানতে পারি তখন ওরা আমাকেও খুন করে আর আমার লাশটাকে জঙ্গলে ফেলে দেয়। পুলিশ আমার লাশটাকে বেওয়ারিশ মনে করে মাটিতে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা তখনও শান্তি পায়নি। আমি আমার মা বাবার খুনিকে কিভাবে ছেড়ে দিতাম, তাই আমি আমার এবং মা বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য ফিরে এলাম। ওরা আমার থেকে মুক্তি পাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি ওদেরকে ছাড়িনি। আমি নিজের হাতেই ওদেরকে শাস্তি দিয়েছি। তুমি আমার অফিসের ওই লোক দুটোকে খুন করলে কেন? কারণ ওরা তোমাকে হুমকি দিয়েছিল, তাই। আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনো সম্ভব নয়, তাই আমি ওদের খুন করেছি। তাহলে এবার তুমি কি চাও? তোমাকে। আমি তোমার কোনো ক্ষতি চাই না, শুধু তোমার সঙ্গে থাকতে চাই। না, তা হয় না, তুমি একজন আত্মা। আমি জানি আমি চলে যাব। আমাদের বিয়ের 1 বছর পূর্তিতে তুমি আরেকটা নতুন করে বিয়ে করে নিও। আমাকে ক্ষমা করে দাও। ব্রাত্য আমাকে শেষবারের মতন একবার আলিঙ্গন করো, এতেই আমার মুক্তি। ব্রাত্যর দুচোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তারপর ব্রাত্য দেখল মিতালির শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। 1 বছর পর ব্রাত্য আবার নতুন করে বিয়ে করেছে, নতুন সংসার শুরু করেছে। তারপর মাঝে মাঝে ব্রাত্য গভীর রাতে ছাদে যায় মিতালিকে দেখতে, যদি তাকে দেখতে পায়।